আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের ক্লাসটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখন আমি আবার শুরু করলাম। তো এখন আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের যে বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়ার কথা ছিল সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করবো ইনশাআল্লাহ। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আর একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে আবার লিঙ্কটা একটু শেয়ার করে দাও। একটু কষ্ট করে লিঙ্কটা আবার শেয়ার করে দাও। সবাই সবার জায়গা থেকে আবার শেয়ার করে দাও। আমরা যেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 21। আমরা কুমিল্লা বোর্ড 21 আবার প্রথম থেকে সমাধান করব ইনশাল্লাহ। আমরা কুমিল্লা বোর্ড 21 আবার প্রথম থেকে সমাধান করব। তোমাদের কাজ হবে প্রত্যেকে লিঙ্কটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, লিঙ্কটা একটু শেয়ার করে দাও এবং একটা করে লাইক দিয়ে দাও। দেখো, রেওমিলের এন্ট্রিগুলো একবার ব্যবহার হবে। রেওমিলের এন্ট্রিগুলো কয়বার করে বসবে? একবার বসবে। আর সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসবে। রেওমিলের এন্ট্রিগুলো একবার করে বসে আর সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার করে বসে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানা লাগবে। আয় আর ব্যয় বিশদ আয় বিবরণীতে বসে, সম্পদ এবং দায় আর্থিক অবস্থার বিবরণীতে বসে। তো আমরা এখন কুমিল্লা বোর্ড 21-এর সম্পূর্ণ অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। কেমন? এবার দেখো সমন্বয়ের এন্ট্রিগুলো কি কি আছে। দেখো সমন্বয়ের এন্ট্রিগুলো মনে রাখবা, এই সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার করে বসবে। একটু কমেন্ট করে বলো, রেওমিলের এন্ট্রিগুলো কয়বার বসবে? একবার। সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার? দুইবার বসবে। কেমন? আগামীকাল এমসিকিউর ক্লাস হবে। আগামীকাল আমি এমসিকিউর ক্লাস নিব 7:15 এবার দেখো অলিখিত বিক্রয়, এটার মানে হচ্ছে ধারে বিক্রয়। সমাপনী মজুদ পণ্য, মুনাফাবিহীন বিক্রয়। তো মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা কি? একটু আগেও আমি কিন্তু বলেছিলাম মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে মুনাফাবিহীন বিক্রয়, এই সমন্বয়ের এন্ট্রিটা একবার বিক্রয় থেকে বাদ দিতে হবে, আরেকবার
ক্রয় থেকে বাদ দিতে হবে। তারপরে দেখো, শেয়ার অধিহারের অর্ধাংশ দ্বারা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলছে। শেয়ার প্রতি 5 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। এই হচ্ছে আমাদের সমন্বয়ের এন্ট্রি। ক নম্বর প্রশ্ন, নিট বিক্রয়ের পরিমাণ বাইর করতে বলছে। নিট বিক্রয়ের পরিমাণ বাইর করতে বলছে। কেমন? ওকে, নিট বিক্রয় আমরা কিভাবে বাইর করব? তাহলে চলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি নিট বিক্রয়টা আমাদেরকে কিভাবে বাহির করতে হবে। দেখো, নিট বিক্রয়, প্রথমে আমি সুন্দর করে একটা ছক তৈরি করব। ছকটাতে আমি লিখব বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। এবার দেখো, বিবরণ টাকা টাকা, প্রথমে আমি শুরু করব বিক্রয় দিয়ে। বিক্রয়, এই কথাটা তুমি সবসময় রেওয়া মিলের মধ্যে খুঁজে পাবা। রেওয়া মিল, র মানে রেওয়া মিল। তো দেখো, রেওয়া মিলে বিক্রয় আছে 1,60,000 টাকা। এবার এই বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত এটা রেওয়া মিলও থাকতে পারে, সমন্বয়ও থাকতে পারে। এবার এই অঙ্কে দেখো, বিক্রয় ফেরতটা কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? রেওয়া মিলে। এই যে দেখো, ফেরত দিয়ে দুই পাশে টাকা দেওয়া, এই যে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে। মনে রাখবা, ফেরত দিয়ে যদি দুই পাশে টাকা দেওয়া থাকে তাহলে একটা ক্রয় ফেরত আর একটা বিক্রয় ফেরত। তোমরা বলো তো, বিক্রয় ফেরত কোন পাশের টাকাটা? বিক্রয় ফেরত কোন পাশের টাকাটা তোমরা বলো। বিক্রয় ফেরতের টাকা কোনটা তোমরা একটু বলো। বিক্রয় ফেরতের টাকাটা কোন পাশের? আমার মনে হয় তোমরা ক্লাসে নাই। তোমরা যদি ক্লাসে থাকো তাহলে সবাই লিঙ্কটা শেয়ার করবা, প্রত্যেকটা শিক্ষার্থী। কেমন? আমি বারবার বলতেছি লিঙ্কটা শেয়ার করো। দেখো, বিক্রয় ফেরত কয় টাকা? 5,000 টাকা। ডেবিট পাশের যে টাকাটা আছে সেটা আমরা লিখব। তাহলে এই জায়গায় হবে 1,55,000 টাকা। এবার এই টাকা থেকে আমি যোগ করব ধারে বিক্রয়, যেটা সমন্বয়ে দেওয়া আছে। ধারে বিক্রয়, ধারে বিক্রয় করলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ধারে বিক্রয় হচ্ছে 5,000 টাকা, এটা সমন্বয়ে দেওয়া আছে, তাই আমরা এটা যোগ করব। তাহলে হবে 1,60,000। এবার তার থেকে আমি বাদ দিব মুনাফাবিহীন বিক্রয়, এটাও সমন্বয়ে দেওয়া আছে। মুনাফাবিহীন বিক্রয় অর্থাৎ লাভ ছাড়া আমি পণ্য বিক্রয় করছি। এই মুনাফাবিহীন বিক্রয়টা হচ্ছে 2,500। এটা আমি বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমার আসবে 1,57,500। এটাই হচ্ছে আমার জন্য নিট বিক্রয়। এটাই হচ্ছে আমার জন্য কি? নিট বিক্রয়। এখন তোমরা বলো নিট বিক্রয়টা বুঝতে পারছো কিনা? সবাই কমেন্ট করে বলবা নিট বিক্রয়টা বুঝতে পারছো কিনা। এই নিট বিক্রয় বুঝতে গিয়ে কারো যদি কোথাও সমস্যা তৈরি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করো, কমেন্ট করো। যদি নিট বিক্রয়টা বুঝতে কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করো। আমরা 430 জন স্টুডেন্ট, একটা করে শেয়ার করলে 400+ শেয়ার হয়, দুইটা করে করলে 800টা। এই কাজটা কি অন্ততপক্ষে একজন শিক্ষকের জন্য করা যায় না? যে শিক্ষক ক্লাস নিচ্ছে, আমরা তার কথাটা একটু রাখি, একটু শেয়ার করি। না ভাই, শেয়ার করে কি লাভ? শুধু পড়ান, আমি শুধু পড়াটাই নিতে পারবো। আবুল বাসার, স্যার বিক্রয় তো ক্রেডিট। স্যার, তো বিক্রয় তো ক্রেডিট, আমি কি ডেবিট বলছি? আমি তো ক্রেডিটে বলছি। বিক্রয় তো ক্রেডিট, আমিও বলছি। তো বিক্রয় আপনি কোথায় ডেবিট পাইলেন? বিক্রয় ফেরত না ডেবিট পাশে থাকে ভাই। আবার বুঝান। এমডি রিয়াজ মিয়া ভাই, আপনি কোথায় থেকে আসছেন? এমডি রিয়াজ মিয়া, আপনি কোথায় থেকে আসছেন? আপনাকে কি একটা মেসেজ ড্রপ করে দিব? আচ্ছা, বিক্রয়, নিট বিক্রয় বাহির করতে আমাদের কি কি করতে হবে? নিট বিক্রয় বাহির করতে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বার্তা বাদ দিব, তারপরে
অলিখিত বিক্রয় যোগ করব, মুনাফাবিহীন বিক্রয় বাদ দিব, তারপরে মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে সেটা বিক্রয়ের সাথে যোগ করব, সর্বশেষ বিক্রয় ভ্যাট যদি থাকে তাহলে সেটা বিক্রয় থেকে বাদ দিব। এইগুলো যোগ বিয়োগ করার পরে যেই অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে নিট বিক্রয়। এবার আসেন, নিট বিক্রয়ের পরে আমাদেরকে কি বাহির করতে বলছে? দেখেন, নিট বিক্রয়ের পরে আমাদেরকে কি বাহির করতে বলছে ওইটা আমরা একটু দেখি। নিট বিক্রয়ের পরে আমাদেরকে বলছে নিট মুনাফা 48,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। সংরক্ষিত আয় বিবরণী মানে হচ্ছে, হ্যাঁ, সংরক্ষিত আয় বিবরণী মানে হচ্ছে রক্ষিত আয় বিবরণী, একই কথা। তো দেখেন, সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী আমরা কিভাবে প্রস্তুত করব? ওকে, বিবরণ টাকা টাকা, দুইটা টাকার কলম দিবা, বিবরণ টাকা টাকা। দেখো, বিবরণ টাকা টাকা, রক্ষিত আয় বিবরণী যেই কথা, সংরক্ষিত আয় বিবরণী একই কথা। এবার রক্ষিত আয় বিবরণী করার সময় সর্বপ্রথম রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্তটা নিয়ে আসতে হবে। রক্ষিত আয় বিবরণী করতে হলে রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্তটা নিয়ে আসতে হবে। আমি এটা পেজে দিয়ে দিয়েছিলাম ফরম্যাটটা। রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত, এটা প্রশ্নে দেওয়া থাকবে। দেখেন, রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত এটা প্রশ্নে দেওয়া থাকবে। এই যে উদ্দীপকে দেওয়া আছে, আমরা একটু উদ্দীপকের দিকে যাই। এই যে দেখেন, রক্ষিত আয় 1/1/2020 5,000 টাকা। তার মানে রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। এবার এইটা আমরা ধরে নিব 5,000 টাকা। ধরার পর আমরা তার সাথে যোগ করব নিট মুনাফা। আমরা তার সাথে যোগ করব কি? নিট মুনাফা। এবার এই নিট মুনাফাটা কিন্তু প্রশ্নে বলে দিছে, এই নিট মুনাফাটা তোমাকে প্রশ্নে বলে দিছে কয় টাকা ধরতে হবে। এই যে দেখো, বলছে 48,000 টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে। তাহলে আমরা এই 48,000 টাকা তার সাথে যোগ করব। যোগ করলে কত হয় বলো? 48,000 টাকা যোগ করলে কত হয় বলো? 48,000 টাকা যোগ করলে কত হয় বলো? 48,000 টাকা যদি আমি যোগ করি তাহলে কত হয় বলো? 48,000 টাকা যোগ করলে কত হয় বলো? আটচল্লিশ হাজার টাকা যোগ করলে কত হবে? 53,000 টাকা। এই 53,000 টাকা হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। এবার তার সাথে আমি আরো যোগ করতাম আয়কর সঞ্চিতি, যদি থাকতো রেওয়া মিলে নাই, আয়কর ফেরত যদি থাকতো সেটাও যোগ করতাম। অন্তর, হ্যাঁ, এই জিনিসগুলো যদি থাকতো, হ্যাঁ, দাবিহীন লভ্যাংশের অবলোপন যদি থাকতো তাহলে সেটা আমরা এই জায়গায় লিখতাম। কিন্তু এই জায়গায় তো এগুলো কিছুই নাই। তাহলে আমরা কি করব? এবার তার থেকে আমরা বাদ দিব বন্টন সমূহ, বাদ বন্টন সমূহ। এবার এই বন্টন সমূহের ভিতরে কি কি বসবে এটা তোমাকে আগে জানা লাগবে। এই বন্টন সমূহের ভিতরে প্রথমে বসবে আয়কর প্রদান, যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। আয়কর প্রদান, যেটা রেওয়া মিলের ডেবিট পাশে দেওয়া থাকবে। দেখো, আয়কর প্রদান কয় টাকা বলো? আয়কর প্রদান এটা রেওয়া মিলে দেওয়া থাকবে কয় টাকা বলো? আয়কর প্রদান কয় টাকা বলো? এই যে দেখো, আয়কর, এই যে 3,000 টাকা, এই যে আয়কর প্রদান, এই যে আয়কর প্রদান,
একটু খেয়াল করো, এই যে আয়কর প্রদান, আয়কর দিয়ে যে টাকাটা দেওয়া এটাই হচ্ছে আয়কর প্রদান, ডেবিট পাশে আছে, এটা বাদ দিব আমরা 3000 টাকা। এরপরে আয়কর প্রদানের পরে আমরা লিখব লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান এটাও কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে। লভ্যাংশ প্রদান কয় টাকা বলো? আয়কর প্রদানের পরে বলো লভ্যাংশ প্রদান কয় টাকা বলো? এই যে দেখো লভ্যাংশ প্রদান, কি প্রদান? লভ্যাংশ প্রদান 2500 টাকা। তাহলে আমরা এটা লিখে নিব 2500। তারপর আমরা এই জায়গায় লিখব প্রস্তাবিত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষিত লভ্যাংশ একই কথা। প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষিত লভ্যাংশ একই কথা। এটা কোথায় আছে দেখো, এটা সমন্বয়ে দেওয়া আছে। কিভাবে? এই যে দেখো স্পষ্ট বলে দিছে শেয়ার প্রতি 5 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার প্রতি প্রত্যেকটা শেয়ারে 5 টাকা করে লভ্যাংশ দিতে হবে। তাহলে আমাদের শেয়ার কয় হাজার? এই যে দেখো আমাদের শেয়ার হচ্ছে 1000। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এই যে আমাদের শেয়ার হচ্ছে 1000। তো 1000 শেয়ারে আমি প্রত্যেকটা শেয়ারে লভ্যাংশ দিব 5 টাকা। তাহলে 1000 শেয়ারে আমার প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ 5000 টাকা। প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ কত? 5000 টাকা। এবার আমি প্রস্তাবিত লভ্যাংশ লিখে দেব 5000 টাকা। এবার আমি দেখব কোন সঞ্চিতি তহবিলে স্থানান্তর আছে কিনা, কোন তহবিলে স্থানান্তর আছে কিনা দেখব। যদি কোনো তহবিলে স্থানান্তর না থাকে তাহলে আমি এই জায়গায় বসাই দিব। তাহলে যোগ করলে আমাদের হবে কত? 7500। এবার 7500 বিয়োগ করলে কত হয় বলেন? 7500 বিয়োগ করলে কত হয় বলেন? ও 10500, 10500, সরি। ফরম্যাটটা আমার পেজে দেওয়া আছে, আমি ক্লাস নেওয়ার আগেই বলেছি আপনাদেরকে এটা শেষ করার জন্য। ভাই কত হয় বলেন? 42500, 42500। এটাই হচ্ছে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত, এটাই হচ্ছে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। বলেন তো বুঝতে পারছেন কিনা? যদি 1000 শেয়ার উল্লেখ না থাকতো তাহলে কোথায় ধরতাম? ভাই যদি 1000 শেয়ার উল্লেখ না থাকতো তাহলে তো অঙ্কই হইতো না। অবশ্যই শেয়ারের কথাটা উল্লেখ থাকবে, অবশ্যই শেয়ারের কথাটা উল্লেখ থাকবে, অবশ্যই শেয়ারের কথাটা উল্লেখ থাকবে। কেমন? শেয়ারের কথাটা উল্লেখ থাকবে, এটা তুমি ধরে নাও। শেয়ারের কথাটা কিন্তু উল্লেখ থাকবে, বারবার বলতেছি শেয়ারের কথাটা কিন্তু উল্লেখ থাকবে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যে শেয়ারের কথাটা উল্লেখ থাকবে কিনা। জি, শেয়ারের কথা উল্লেখ থাকবে এবং আমরা ওই শেয়ারের উপরেই কিন্তু আমরা ধরবো। কেমন? যদি আয়কর সঞ্চিতি থাকতো, মনে রাখবা আয়কর সঞ্চিতিটা তুমি যোগের ঘরে বসাবা, মানে এটা হচ্ছে যোগের ঘর। আয়কর সঞ্চিতিটা যোগের ঘরে বসাবা আর আয়কর ফেরত সবসময় বিয়োগের ঘরে বসাবা। তোমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে বসানোর দরকার নাই। মনে রাখবা যদি রেওয়া মিলে আয়কর সঞ্চিতি থাকে তাহলে সেটা আমরা যোগের ঘরে বসাবো। যদি আয়কর ফেরত থাকে, মানে আয়কর ফেরত বা সরি আয়কর প্রদান যদি থাকে, আয়কর প্রদান, তাহলে সেটা আমরা বন্টন মানে বিয়োগের ঘরে বসাবো। তহবিলে স্থানান্তর নাই, তহবিলে স্থানান্তর নাই। এই জায়গায় যেই তহবিলে স্থানান্তর দেওয়া আছে সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। বা সাধারণ সঞ্চিতি তো মালিকানা সত্ত্বের ভিতরে আসবে, এই জায়গায় আসবে না। এবার আসেন আমাদের গ নাম্বারটা কি করতে বলছে, আমরা একটু গ নাম্বারটাতে চলে যাই। দেখেন গ নাম্বারে বলছে মোট সম্পদের পরিমাণ বাইর করো। মোট সম্পদ,
বলেন তো সম্পদ কয় প্রকার? মোট সম্পদ। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করা যায় না? না, এমন কেন করেন? একটু লিঙ্কটা শেয়ার করে বন্ধু বান্ধবকে একটু মেনশন দেন না, বাকিরাও ক্লাসটা করুক। মোট সম্পদ, মোট সম্পদের ভিতরে 4 ধরনের সম্পদ আসবে। প্রথমে আমরা লিখব স্থায়ী সম্পদ, যেহেতু এটা যৌথ মূলধনী কোম্পানি, স্থায়িত্বের ভিত্তিতে করতে হবে। স্থায়ী সম্পদের পরে আসবে দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে আসবে চলতি সম্পদ, তারপরে আসবে অলিক সম্পদ। এই যে বলেন তো যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে একটু ভালো করে বলেন, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আপনি যখন আর্থিক অবস্থার বিবরণী করবেন তখন আপনি কি স্থায়িত্বের ভিত্তিতে করবেন নাকি তারল্যের ভিত্তিতে করবেন? মনে রাখতে হবে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করব তখন আমাদেরকে স্থায়িত্বের ভিত্তিতে করতে হবে, তারল্যের ভিত্তিতে করা যাবে না। বলেন আমরা কিসের ভিত্তিতে করব? বলেন আমরা কিসের ভিত্তিতে করব? স্থায়িত্বের ভিত্তিতে করব নাকি তারল্যের ভিত্তিতে করব? একটু কমেন্ট করে জানান, আমরা কি স্থায়িত্বের ভিত্তিতে করব নাকি তারল্যের ভিত্তিতে করব? সবাই একটু কমেন্ট করে বলেন, আমরা কি স্থায়িত্বের ভিত্তিতে করব নাকি তারল্যের ভিত্তিতে করব? একটু কমেন্ট করে জানান প্লিজ। আমরা কি স্থায়িত্বের ভিত্তিতে করব নাকি তারল্যের ভিত্তিতে করব? ওকে, এবার আসেন তাহলে আমরা শুরু করি। দেখেন আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। ছকটা বাঁকা হয়েছে তাই না? ওকে, প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। বিবরণ টাকা টাকা, বিবরণ কি? টাকা টাকা। বিবরণ টাকা টাকা টাকা। আপনারা পরীক্ষা কিন্তু আবার এইরকম ভাবে দিয়ে আসেন না, আমি যেরকম ভাবে এই যে টাকা টাকা বললাম এইভাবে আবার আপনারা পরীক্ষা দিয়ে আসেন না কিন্তু। এবার আমরা এই জায়গায় হেডলাইন করব মোট সম্পদ। দেখেন মোট সম্পদ, এই মোট সম্পদের মধ্যে প্রথমেই আমরা লিখব স্থায়ী সম্পদ। প্রথমে আমরা বাইর করব স্থায়ী সম্পদ। এখন আপনারা রেও মিলটা দেখেন, দেখে বলেন স্থায়ী সম্পদগুলো কি কি আছে এই অঙ্কে। একটু রেও মিলটার দিকে আমরা লক্ষ্য করি, স্থায়ী সম্পদ বলতে এই অঙ্কে কি কি আছে। আমরা একটু রেও মিলটার দিকে লক্ষ্য করি, স্থায়ী সম্পদ বলতে কি কি আছে। এই যে দেখেন ইজারা সম্পদ, এইটা আমাদের জন্য স্থায়ী সম্পদ। সুনাম, এটাও কিন্তু আমাদের জন্য স্থায়ী সম্পদ। তাহলে সুনাম আছে কত? সুনাম কত? ৬০,০০০ টাকা। ইজারা সম্পদ ২৫,০০০ টাকা, তাই না? তাহলে আমরা একটু লিখে নিই, সুনাম কত একটু বলেন, সুনাম কত? সুনাম কয় টাকা একটু বলেন, সুনাম, সুনাম কয় টাকা একটু বলবেন। সুনাম, তারপরে বসবে ইজারা সম্পদ, এই দুইটা স্থায়ী সম্পদ আছে শুধু। সুনাম কয় টাকা একটু বলবেন। সুনাম, সুনাম হচ্ছে ৬০,০০০ টাকা, তাই তো? তাহলে ইজারা সম্পদ কত? ইজারা সম্পদ কি তাহলে ২৫,০০০ টাকা? ইজারা সম্পদ কি ২৫,০০০ টাকা? আমাকে একটু জানাবেন। এবার এই ইজারা সম্পদ থেকে আমাকে বাদ দিতে হবে তার অবলোপন।
ইজারা সম্পদ থেকে আমি বাদ দিব তার কি অবলোপন। অবলোপন মানে কি ইজারা সম্পদের যেই অংশটা আমি ব্যবহার করছি, তাই না? এবার দেখেন ইজারা সম্পদের সাথে দেখেন একটা ব্র্যাকেট দিয়ে বছর দেওয়া আছে, এই যে ইজারা সম্পদ ব্র্যাকেটের অবলোপন, এই 2500 টাকায় হচ্ছে এই 2500 টাকায় হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন এবার আমরা ইজারা সম্পত্তির অবলোপন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় বলেন? 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 দেখেন যারা বুঝেন নাই আবার একটু খেয়াল করেন। ইজারা সম্পদ এটা আমাদের জন্য কি একটা স্থায়ী সম্পদ, তাই না? তো এই যে দেখেন ইজারা সম্পদ আমি 25,000 টাকা দিয়ে নিয়েছি, আর এই ইজারা সম্পদটা আমি ব্যবহার করব 10 বছর, এই যে 10 বছর। তাহলে প্রত্যেক বছর কত টাকা করে পড়লো? 10 দ্বারা ভাগ করেন, ভাগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 2500 টাকা। তো আমরা অঙ্কটা করি কয় বছরের? আমরা অঙ্ক করি সাধারণত একটি হিসাবকাল। একটি হিসাবকাল বলতে বোঝাচ্ছে 1 বছর, অর্থাৎ 12 মাস। আমরা 12 মাসের অঙ্ক করি, মানে 1 বছরের। আর এটা নিচে আমি 10 বছরের। তাহলে 10 বছর নেওয়ার পর আমি যদি 1 বছর ব্যবহার করে ফেলি, তারপরেও কিন্তু আমার 10 বছর থাকবে না, থাকবে 9 বছর। আর ওই যে আমি 1 বছর ব্যবহার করলাম, ওই 1 বছরের টাকাটাই হবে আমার জন্য অবলোপন। তাই ইজারা সম্পদ থেকে অবলোপনটা বাদ দিতে হবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? এখন বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে অবলোপন কত? 2500। তাহলে আমাদের থাকবে কত? 22,500। এবার এই দুইটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, 82,500। বলেন স্থায়ী সম্পদটা বুঝতে পারছেন কিনা? স্থায়ী সম্পদটা বুঝতে পারছেন কিনা বলেন? স্থায়ী সম্পদটা বুঝতে পারছেন কিনা বলেন? একটি স্টুডেন্ট নাম হচ্ছে মঈন খান, ওই গর্দবটা বারবার আমাকে ফোন দিচ্ছে মেসেঞ্জারে। নেটের সমস্যা না, একটা স্টুডেন্ট নাম হচ্ছে মঈন খান, ওরে মেনশন দাও। ও আমি ক্লাসে জানা সত্ত্বেও ও বারবার আমাকে ফোন দিচ্ছে, বেয়াদব স্টুডেন্ট। দেখো দীর্ঘমেয়াদী সম্পদ একটাই, সেটা হচ্ছে বিনিয়োগ। এই গর্দব মার্কে স্টুডেন্টগুলোর পরীক্ষা দেওয়ার জন্য কে পাঠাচ্ছে? এগুলো পরীক্ষা দিবি কিসের জন্য? দেখো বিনিয়োগ এই যে 10%, তোমরা এই জায়গায় যে 10%, এটাকে আবার অন্য কিছু করার দরকার নেই, মানে এটাকে পার্সেন্ট করার দরকার নেই। বিনিয়োগের যে টাকাটা আছে ওইটাই হচ্ছে আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, ওইটাই হচ্ছে আমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। এই যে দেখো 10% বিনিয়োগ, এই যে 35,000 টাকা, 10% বিনিয়োগ কত? 35,000 টাকা। এটাই হচ্ছে আমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। এটাকে তোমরা আবার পার্সেন্ট করতে যাও না, এটা সরাসরি তুমি লিখে দিবা, সরাসরি তুমি লিখে দিবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছি কিনা? বলো তো বুঝতে পারছি কিনা? আমরা দীর্ঘমেয়াদী সম্পদটা বুঝতে পারছি কিনা? দেখো দীর্ঘমেয়াদী সম্পদের সাথে এই যে 10% আছে, এই 10%কে কিচ্ছু করতে হবে না, জাস্ট তার টাকাটা লিখে দিবা। তার সাথে যে পার্সেন্ট আছে ওই পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে না দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে এই পার্সেন্টটাকে ক্যালকুলেশন করতে হবে না। ক্যালকুলেশন করব কখন? যখন আমি তার সুদ বাইর করব। আর সুদটা কখন কাজে লাগবে? চলতি সম্পদে গিয়ে। আমি বুঝাচ্ছি তারপরে। এবার আসেন, এবার আমরা বাইর করব চলতি সম্পদ। ওরা একটা মেসেজ ড্রপ করেন, ওর জন্য ক্লাসে আসে, ওরা সবাই মিলে একটা করে কিক দেন। মঈন খানরা সবাই মিলে একটা করে কিক দেন। এবার দেখেন ও আমাদের পেড বেসের স্টুডেন্ট মনে হয়। এবার আসবে চলতি সম্পদ। এবার আসবে কি? চলতি সম্পদ।
এবার আসেন চলতি সম্পদের ভিতরে কি কি বসবে। দেখেন চলতি সম্পদের ভিতরে কি কি বসবে, আসেন এই রেওয়া মিলের ভিতরে দেখেন চলতি সম্পদ বলতে কি কি আছে একটু খুঁজে নিতে হবে। প্রাপ্য হিসাব, এটা আমাদের জন্য চলতি সম্পদ। তারপরে এই যে বিনিয়োগের সাথে যে পার্সেন্ট আছে, ওই বিনিয়োগের সুদটা আমাদের জন্য চলতি সম্পদ হবে। কেমন? তারপরে সমাপনী মজুদ পণ্য, এটাও কিন্তু আমাদের জন্য চলতি সম্পদ, এই যে 20,000 টাকা। আসেন আমরা লিখি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কয় টাকা একটু বলতে পারবেন কেউ? প্রাপ্য হিসাব বলেন, প্রাপ্য হিসাব কয় টাকা? প্রাপ্য হিসাব কয় টাকা বলেন? এই যে দেখেন প্রাপ্য হিসাব কয় টাকা, এই যে ও বিনিয়োগ ছিল আমাদের 40,000 আর প্রাপ্য হিসাব হচ্ছে 35,000। আপনারা বলেন না কেন? না না ঠিকই তো আছে, প্রাপ্য হিসাব 40,000, একটু বলতে হবে। হ্যাঁ, এই যে প্রাপ্য হিসাব 40,000। এবার তার সাথে আপনি ধারে বিক্রয় যেটা সমন্বয় আছে ওইটা যোগ করে দিবেন, কারণ ধারে বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বাড়ে। আর একটা সমন্বয়ের এন্ট্রি দুই জায়গায় বসবে, একবার বিক্রয়ের সাথে যোগ করছি আর একবার আমি প্রাপ্য হিসাবের সাথে যোগ করলাম। বলেন তো এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। তারপরে সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য এটা আমাদের জন্য চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য এটা আমাদের জন্য চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য এটা আমাদের জন্য চলতি সম্পদ। আর চলতি সম্পদে কি কি বসবে, এই যে দেখেন, আপনারা মনোযোগী হন তাহলে বুঝতে পারবেন। এই যে বিনিয়োগ যে 35,000, তার সাথে যে পার্সেন্ট আছে, আমি আপনাদেরকে একটা নোট কিন্তু লিখে দিছিলাম, সেই নোটটা আবারও বলে দিচ্ছি। এই যে দেখেন, ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় নোট। খেয়াল করবেন কথাটা, এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে, এই যে এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে তার উপরে সুদ ধরতে হবে, তার উপরে সুদ ধরতে হবে। আর এই সুদটা আমাদের জন্য কি থাকবে, বকেয়া থাকবে। ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় নোট, এই জিনিসগুলোর সাথে রেওয়া মিলে যদি এইভাবে পার্সেন্ট থাকে তাহলে তার উপরে সুদ ধরতে হবে। আর এই সুদটা আমাদের জন্য কি থাকবে, বকেয়া থাকবে। এটা কেমন এন্ট্রি? এটা হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। তাহলে কয় জায়গায় যাবে, দুই জায়গায় যাবে। বলেন তো কথাটা বুঝতে পারছেন কিনা? ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে তার উপরে সুদ ধরতে হবে। আর এই সুদটা আমাদের জন্য বকেয়া থাকবে। কি থাকবে, বকেয়া। এটা কেমন এন্ট্রি? এটা সমন্বয়ের এন্ট্রি। কয় জায়গায় বসবে, দুই জায়গায় বসবে। তাহলে আমরা এই বিনিয়োগের উপরে এখন সুদ ধরতে হবে। কিভাবে ধরবো, এই যে দেখেন 35,000, কয় পার্সেন্ট, 10%। 35,000 টাকার উপরে 10% ধরলে আসবে 3500। এবার আমি বিনিয়োগ করছি 2020 সালের 7 মাসের 1 তারিখে। তাহলে আমি যেই তারিখে বিনিয়োগ করেছি ওই তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত যত মাস, আমি তত মাসের সুদ পাবো। তাহলে আমি 7 মাসের 1 তারিখে বিনিয়োগ করছি, 7, 8, 9, 10, 11, 12, তাহলে আমি বিনিয়োগের সুদ পাবো 6 মাসের। এই জন্য 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। তাহলে কত আসে বলো, তাহলে কত আসে বলো, কত আসে বলো? 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তাহলে কত আসে বলো, কত আসে বলো? 1750। 1750, তাহলে কত আসে বলো? 1750। এইভাবে তোমাকে বিনিয়োগের সুদ বাইর করতে হবে। আর এই সুদটা যেহেতু বকেয়া আছে, এটা আমাদের জন্য চলতি সম্পদ। কেন? কারণ বিনিয়োগের সুদ আমাদের জন্য আয়। আয় যদি বকেয়া থাকে তাহলে সম্পদ,
আয় বকেয়া থাকলে কি সম্পদ, তাই এটা চলতি সম্পদের ঘরে বসবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? সবাই একটু চিল্লায় বলেন বিনিয়োগের সুদ বুঝতে পারছেন কিনা বলেন। বিনিয়োগের সুদটা বুঝতে পারছেন কিনা সবাই একটু চিল্লায় বলেন। বিনিয়োগের সুদটা কি আমরা বুঝতে পারছি? এই যে দেখেন, এই জায়গায় আমি লিখব বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ 1750। এবার আর কোনো চলতি সম্পদ নাই। এবার এই তিনটা যোগ করেন, বলেন এই তিনটা যোগ করলে কত হয় বলেন। 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 75, একটা বলে 75, আরেকটা বলে 66। মাঝে মধ্যে মন চায় করে রিমান্ডে নিতে পারতাম। 66,750। ওকে, তারপরে বসবে অলিক সম্পদ। তারপরে হেডলাইন কি? অলিক সম্পদ। অলিক সম্পদগুলো কি কি একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় করানোর সময় বারবার বলছি। অলিক সম্পদগুলো কি কি? অলিক সম্পদগুলো হচ্ছে শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয়, অবলেখকের কমিশন বা দস্তুরি বা দায় গ্রাহকের কমিশন। এই জিনিসগুলোর মধ্যে আমাদের প্রশ্নে কোনটা আছে? আমাদের প্রশ্নে আছে প্রাথমিক খরচ 7,500 টাকা, শুধু একটা। তাহলে আমি এই টাকাটাকে এই জায়গায় লিখে দিব প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ 7,500। এবার আমি সবগুলো টাকা যোগ করব। কোন সবগুলো? এই যে দেখেন, আমার এই পাশে দুইটা ছিল 82,500, 35,000, দুইটা যোগ করব 82,500, 35,000, এই দুইটা। আর এই পাশে যেগুলো আছে, এই পাশে যেগুলো আছে 66,750 আর 7,500, ইন টোটাল যোগ করলে কত হয় বলো। ইন টোটাল যোগ করলে কত হয় বলো। ক্লাসে থাকলে একটা লাইক দিয়ে জানিয়ে দিবা যে ক্লাসে আসি, এবং শেয়ার করবা। শেয়ার ছাড়া অঙ্ক করাবো না, যাও তোমাদেরকে। 1,91,750, 1,91,750, এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ। অর্থাৎ এই যে এই মোট সম্পদ আমি বাইর করলাম। বলেন মোট সম্পদ বাইর করাটা বুঝতে পারছেন কিনা? ভাই বিনিয়োগ যাবে তো, বিনিয়োগ যাবে না কেন? বিনিয়োগ তো লিখলাম আমরা। এই যে কই ঘুম থেকে উঠে আসে ওরা। বিনিয়োগ বুঝতে কি যে বলে মোট সম্পদ বুঝতে পারছেন কিনা বলেন। হ্যাঁ, বকেয়া বিনিয়োগের সুদ না লিখে অনাদায় সুদ লিখতে পারো বা প্রাপ্য বিনিয়োগের সুদ লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কি বুঝতে পারছি? আমরা প্রশ্নটা বুঝতে পারছি কিনা বলো। এবার আমরা করব পদ্মা লিমিটেড। পদ্মা লিমিটেড, পদ্মা লিমিটেড, এটা কোন বোর্ডের প্রশ্ন একটু আমাকে বলবা, যদিও বোর্ডের ইয়াটা আমার কাছে নাই। পদ্মা লিমিটেড, হ্যাঁ, এটা কোন বোর্ডের প্রশ্ন আমাকে একটু বলবা কেউ। যশোর বোর্ড 21, যশোর বোর্ড 21, এটা হচ্ছে যশোর বোর্ড 21, একটু বাইর করো। যশোর বোর্ড 21, পদ্মা লিমিটেড, যশোর বোর্ড 21, বাইর করো সবাই। যশোর বোর্ড 21 আমরা একটু বাইর করি। যশোর বোর্ড 21, পদ্মা লিমিটেড, না কোয়েল লিমিটেড, কোয়েল। এটা না, এই যে এটা পদ্মা লিমিটেড যেটা, ওইটা বাইর করো। যশোর বোর্ড 21,
ওকে, আমরা এটা সমাধান করব। যশোর বোর্ড 21, সবাই একটু খেয়াল করেন, রেও মিলের এন্ট্রিগুলো একবার বসবে। ওকে, এই জায়গায় রেও মিলের যে এন্ট্রিগুলো দেওয়া আছে এগুলো একটু খেয়াল করবেন, এগুলো একবার বসবে। এবার রেও মিলের পরে আমরা দেখব সমন্বয়ে কি কি আছে। এই সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসবে। সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসবে। বলেন, কমেন্ট করে বলেন, রেও মিলের এন্ট্রিগুলো কয়বার বসবে? একবার। আর সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার বসবে? দুইবার বসবে। দেখেন সমন্বয়ের এন্ট্রিগুলো কি কি। সমাপনী মজুদ পণ্য আছে, বিজ্ঞাপন খরচের, এই জায়গায় একটা জিনিস মিসিং আছে, বলেন তো বিজ্ঞাপন খরচের কত অংশ বিলম্বিত করতে হবে? উঠে নাই। বিজ্ঞাপন খরচের কত অংশ বিলম্বিত করতে হবে বলেন? বিজ্ঞাপন খরচের কত অংশ, একটু বলেন, বিজ্ঞাপন খরচের কত বাই কত অংশ বিলম্বিত করতে হবে বলেন? একটু 3/4, এই যে এটা একটু মনে রাখবেন, 4/3 অংশ, 4/3 অংশ, এই যে 4/3 অংশ আমাদেরকে বিলম্বিত করতে হবে। এবার প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায় পাওনার সঞ্চিতি তৈরি করতে হবে। সুনামের 10% অবলোপন করতে হবে। শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এই জায়গায় বলছে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ বাইর করো। প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ মানে কি দেখেন, দেখেন প্রস্তাবিত লভ্যাংশ বাইর করতে গেলে আমাদেরকে লাগবে শেয়ার মূলধন কত আছে। এই যে শেয়ার মূলধন হচ্ছে 4 লক্ষ, কয় পার্সেন্ট? 10%। এটার উপরে ধরতে হবে। এই যে দেখেন ঘোষিত লভ্যাংশ আর প্রস্তাবিত লভ্যাংশ একই কথা। এই যে দেখেন প্রস্তাবিত লভ্যাংশ, শেয়ার মূলধন 4 লক্ষ, 10%, 40,000 টাকা। এটাই হচ্ছে ক। বুঝতে পারছেন কিনা বলেন? ক নাম্বারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি বলেন, কি প্রশ্ন বলেন? ক নাম্বারটা বুঝতে পারছেন কিনা? প্রস্তাবিত লভ্যাংশ বুঝতে পারছেন কিনা বলেন? প্রস্তাবিত লভ্যাংশটা বুঝতে পারছেন কিনা বলেন? প্রস্তাবিত লভ্যাংশ যেই কথা, ঘোষিত লভ্যাংশ একই কথা। প্রস্তাবিত লভ্যাংশ যেই কথা, ঘোষিত লভ্যাংশ একই কথা। ভাই বিজ্ঞাপনের কত অংশ এটা তো দেওয়া নাই, তাহলে তুমি বুঝবা কিভাবে? আরে বোকা, ওইটা আমার টাইপিং মিস্টেক ছিল, ওইটা আমার টাইপ যে করছে সে তুলতে ভুলে গেছে। তোমার প্রশ্নে তো দেওয়াই আছে, তোমার প্রশ্নে তো দেওয়াই আছে। প্রশ্নটা বুঝো, ক নাম্বার প্রশ্নটা কি বলছে? এই যে দেখো শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সোজা সাপটা কথা, শেয়ার মূলধনের উপরে। এবার তুমি রেও মিলে যেয়ে দেখো শেয়ার মূলধন দেওয়া কত? 4 লাখ। তার উপরে কয় পার্সেন্ট ধরতে বলছে? 10%। 10% ধরলে আসবে কয় হাজার? 40,000 টাকা। এই 40,000 টাকায় হচ্ছে তোমার জন্য প্রস্তাবিত লভ্যাংশ। এই 40,000 টাকায় হচ্ছে তোমার জন্য প্রস্তাবিত লভ্যাংশ। এখন বলো বুঝতে পারছো কিনা? এই যে বলে দিছে শেয়ার মূলধনের উপরে 10%, এই যে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ বাইর করতে বলছে কতে, এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন? বলেন বুঝতে পারছেন কিনা? কথা বলেন না, কথা বলেন। বুঝতে পারছেন আপনারা সবাই? ঘুমাই গেছেন? ঘুমায়েন না। এবার খ নাম্বার বলছে মোট মুনাফা 4,40,000 টাকা ধরে নিট মুনাফার পরিমাণ বাইর করতে বলছে। এবার মোট মুনাফা দেওয়া আছে, আমাকে নিট মুনাফা বাইর করতে বলছে। এবার বলেন বিশদ আয় বিবরণীর, বিশদ আয় বিবরণীর ধাপ কয়টা? নরবিত থেকে আসবে। বিশদ আয় বিবরণীর ধাপ কয়টা এটা জানেন তো?
বিশদ আয় বিবরণীর ধাপ কয়টা জানেন? বলেন। বিশদ আয় বিবরণী মানে কিন্তু নিট মুনাফা বাহির করা। তো এই বিশদ আয় বিবরণীর আবার ধাপ আছে, কারণ এটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক। এই বিশদ আয় বিবরণীটা আমাদেরকে করতে হবে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা। তো বিশদ আয় বিবরণীর ধাপ কিন্তু তিনটা। কি কি সেই তিনটা ধাপ? প্রথম ধাপটা হচ্ছে মোট মুনাফা। প্রথম ধাপটার নাম হচ্ছে মোট মুনাফা। 2 নম্বর ধাপটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। 3 নম্বর ধাপটার নামই হচ্ছে নেট মুনাফা। এই যে দেখেন বিশদ আয় বিবরণীর 3টা ধাপ। এই অঙ্কে এই মোট মুনাফাটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে এটা দেওয়া আছে, এই মোট মুনাফাটা দেওয়া আছে। আমাকে বাইর করতে হবে পরিচালন মুনাফা, নেট মুনাফা, এই মোট মুনাফা থেকে। তাহলে একটা স্টেপ তারা করে দিছে, বাকি 2টা স্টেপ আমরা বাহির করব। এটা কোন বোর্ড? এটা হচ্ছে মঙ্গল গ্রহের বোর্ড। মঙ্গল গ্রহ থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা একটু খুঁজে বাইর করে নেন কোন বোর্ড। যে ভাই প্রশ্ন করছেন এটা কোন বোর্ড? এটা মঙ্গল গ্রহের একটা বোর্ড। কেমন? আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন, পরীক্ষায় জিপিএ 5 পান অথবা জিপিএ 6 পান। আমি দোয়া করি আপনার জন্য জিপিএ 7 নামক একটা পয়েন্ট যেন রেডি করা হয়। ওকে, এবার আসেন আমরা বিশদ আয় বিবরণী করার জন্য একটা ছক তৈরি করে নিচ্ছি। কেমন? দেখেন বিশদ আয় বিবরণী করার জন্য আমরা একটা ছক তৈরি করে নিচ্ছি। ওকে, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ওকে, ঘরটার নাম হবে কি? বিবরণ টাকা টাকা টাকা। আপনার আবার পরীক্ষার হলে আমি যে এভাবে টাকা টাকা দিছি না, এগুলো দিয়ে আসেন যে স্যার দিছে আমি দিলে সমস্যা কি। আমি কিন্তু তাড়াতাড়ির জন্য বোঝানোর জন্য দিছি। প্রতিষ্ঠানের নাম লিখবেন, প্রতিষ্ঠানের নাম, তারপরে সাল লিখবেন, তারপরে লিখবেন বিশদ আয় বিবরণী আংশিক। বিশদ আয় বিবরণী করব আমরা। হ্যাঁ, বিশদ আয় বিবরণী করব। এবার আসেন আমরা প্রথমে লিখে নিব মোট মুনাফা, যেটা প্রশ্নে দেওয়া আছে। এটার আমাকে কষ্ট করে বাহির করা লাগবে না, কারণ এই মোট মুনাফাটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে মোট মুনাফা প্রশ্নে কয় টাকা দেওয়া, ওইটা হচ্ছে বুঝার বিষয়। এই যে 4,40,000, তাহলে আমরা লিখে নেই 4,40,000। আমরা এই জায়গায় লিখব 4,40,000। এবার এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয় বা পরোক্ষ ব্যয়। এবার দেখেন পরিচালন ব্যয়গুলো কি কি। এই পরিচালন ব্যয়গুলো কি কি একটু সবাই খেয়াল করেন। পরিচালন ব্যয়গুলো কি কি? এই যে দেখেন পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতরে প্রথমে আসবে বেতন, 1,20,000 টাকা 10 মাসের। আচ্ছা বলেন তো, বেতন কি এই জায়গায় বকে আছে নাকি অগ্রিম আছে? আপনারা কমেন্ট করেন। বেতন 10 মাসের 1,20,000 টাকা। এখন বেতন কি অগ্রিম নাকি বকে আছে? বলেন, বেতন কি অগ্রিম আছে নাকি বকে আছে? আমাকে একটু বলেন, বলেন দেখি। নাইম খান লেখছে বকে আছে, মৃদা বকে আছে, তারপরে আবুল বাশার অগ্রিম। আপনি তো খুব অ্যাডভান্স ভাই আবুল বাশার, আপনি এত ভালো বুঝেন। ওকে, দেখেন বেতন 10 মাস, আমরা অঙ্ক করি 1 বছর। 1 বছর সমান 12 মাস। 12 মাসের মধ্যে এই জায়গায় দেওয়া আছে 10 মাস, তাহলে বকেয়া কয় মাস? 2 মাস। এবার 10 মাসের বেতন সমান 1,20,000।
এই যে 10 মাসের বেতন সমান 1,20,000। তাহলে প্রত্যেক মাসে কত করে পড়লো ওইটা বাহির করতে গেলে এই 1,20,000-কে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রত্যেক ভাগে কয় হাজার? 12,000। আমি দেই নাই কয় মাস? 2 মাস। 2 মাসে বকেয়া কয় হাজার? 24,000। 2 মাসে বকেয়া কয় হাজার? 24,000। বলেন তো বুঝতে পারছেন কিনা? বকেয়া 24,000 বুঝতে পারছেন কিনা? আবার দেখেন 1,20,000 এটা কয় মাসের জন্য দিছে? 10 মাসের জন্য। তাহলে 10 দ্বারা ভাগ করেন। 10 দ্বারা ভাগ করলে 1 মাসেরটা পাবেন, 1 মাসের। এই যে 12,000। আমরা অঙ্ক করি 12 মাসের, বেতন দিছি 10 মাসের, দেই নাই 2 মাসের। এই 2 দিয়ে গুণ দেন, তাহলে আসবে কত? 24। এই 24,000 টাকা আমাদের জন্য বকেয়া। এই 24,000 টাকা আমাদের জন্য কি বকেয়া? বলেন তো বুঝতে পারছেন কিনা? 24,000 টাকা বকেয়া বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমরা লিখবো বেতন। খেয়াল করেন, বেতন 1,20,000 যোগ বকেয়া 24, তাহলে 1,44,000। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? এটা কি সবাই বুঝতে পারছি? ওকে, এবার আসেন অফিস খরচাবলী 70,000 টাকা। এই অফিস খরচ এটা কিন্তু আসবে, অফিস খরচ এটাও কিন্তু আসবে পরিচালন ব্যয়ের ভিতরে। অফিস খরচ 70,000 টাকা। তারপরে আসবে কি দেখেন, অফিস খরচের পরে কি আসবে দেখেন, বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত? 80,000 টাকা। আর সমন্বয়ে কিন্তু বিজ্ঞাপন নিয়ে কথা আছে। এই যে দেখেন, সমন্বয়ে কিন্তু বিজ্ঞাপন নিয়ে কথা আছে। কি? ওই যে বিজ্ঞাপন খরচের এটা উঠে নাই, এটা হবে এই যে 4/3, অর্থাৎ 4/3 অংশ বিলম্বিত করতে বলছে। দেখেন 4/3 অংশ বিলম্বিত করতে বলছে। বিলম্বিত, এই বিলম্বিত মানে কি আগে বুঝেন। বিলম্বিত মানে হচ্ছে বিজ্ঞাপনের যে অংশটা ভবিষ্যৎ বছরে ব্যবহার করব আমি। তো আমি বিজ্ঞাপন করছি 80,000 টাকা। এই 80,000 টাকা এটা 4 বছর চলবে। 4 বছর। কয় বছর চলবে? 4 বছর চলবে। 4 বছর। তো 4 বছরের মধ্যে তারা বলতেছে 3 বছর তুমি বিলম্বিত করো। বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম, মানে ভবিষ্যতে যেটা চলবে, সামনের দিনগুলোতে যে বিজ্ঞাপনটা হবে। তো ভাই আমি তো সামনের বছরের অঙ্ক করতেছি না, আমি অঙ্ক করতেছি এই বছরের, মানে বর্তমান বছরের। তাহলে আমাকে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি, প্রত্যেক ভাগে 20,000, বিলম্বিত করব 3 ভাগ, তার মানে 60,000 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। মানে 60,000 টাকার বিজ্ঞাপন আমি ভবিষ্যতে ব্যবহার করব, ভবিষ্যতে। আর বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য অলিক সম্পদ। তাহলে কিভাবে করব? এই যে দেখেন, বিজ্ঞাপন 80,000 টাকা। আমরা বিজ্ঞাপন থেকে কি বাদ দেই? বিলম্বিত বিজ্ঞাপন বাদ দেই। কি বাদ দেই? বিলম্বিত। বিলম্বিত বিজ্ঞাপন কত? 60,000 টাকা। বাদ দেওয়ার পরে থাকবে কত? 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে খরচ। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন, বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু সবাই দ্রুত কমেন্ট করে বলেন বুঝতে পারছেন? আমরা কি বুঝতে পারছি? আমরা বিলম্বিত বিজ্ঞাপনটা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাই দেয়, আর একটু শেয়ার করে দিই। আমার মনে হয় ঘুমাই গেছে পোলাপাইন গুলো, লাইক টেক শেয়ার টেয়ার কিচ্ছু দিচ্ছে না। বলেন বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? এখনো 200 শেয়ার হয় নাই। 200 শেয়ার না হলে কিন্তু বাকি অঙ্ক আগাবো না, সামনের দিকে খেলা শুরু। এরপরে আসেন
আর কোন ব্যয়টা বসবে বলেন? পরিচালন ব্যয়ের ভিতরে আর কোনটা বসাবো আমরা বলেন? আসেন আমরা দেখি পরিচালন ব্যয়ের ভিতরে আর কি বসবে। এই যে দেখেন, প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। এবার এই জায়গায় দেখেন অনাদায় পাওনা আছে কিনা। রেওয়া মিলে কোনো অনাদায় পাওনা নাই। আমি গত ক্লাসে আপনাদেরকে, হ্যাঁ, সুনামের অবলোপন বসবে, সুনাম। আচ্ছা, সুনামের অবলোপনটা লিখে নেই। 1 লক্ষ টাকা, এবার 10% ধরতে বলছে, 10,000 টাকা, তাহলে সুনামের অবলোপন 10,000 টাকা। দেখেন সুনামের অবলোপন 1 লক্ষ টাকার উপরে 10% ধরলে আসবে কত? 10,000 টাকা। সুনামের অবলোপন কিন্তু 10,000 টাকা। কেমন? ওকে, তাড়াতাড়ি বলেন সুনামের অবলোপন কত? 10,000 টাকা। এরপরে বসবে অনাদায়ী পাওনার আইটেমটা। সমন্বয়ে যেই অনাদায়ী পাওনাটা দেওয়া আছে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। এই যে নতুন অনাদায়ী পাওনা, সমন্বয়ে যেটা দেওয়া আছে এটা নতুন, এই যে 5,000। এবার সমন্বয়ে আরো কি বলছে জানেন? অবশিষ্ট দেনাদারের উপরে, এই যে দেখেন অবশিষ্ট দেনাদারের উপরে 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার আমরা বাইর করে নেই। দেনাদার কত আছে? এই যে দেনাদার কত আছে? 60,000 টাকা দেনাদার আছে, 60,000 টাকা। এই 60,000 টাকার মধ্যে এই যে দেখেন এই 60,000 টাকা দেনাদারের মধ্যে দেনাদার 5,000 টাকা দিবে না, তাহলে এটা বাদ দিবেন আপনি। 5,000 বাদ দিবেন। বাদ দেওয়ার পরে থাকবে কত? 55,000 টাকা। তার উপরে কয় পার্সেন্ট ধরতে বলছে? 5%। তাহলে 55,000 টাকার উপরে 5% ধরলে কত হয় বলেন? 2750। তার মানে এই 2750 টাকা হচ্ছে আমার জন্য নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই যে দেখেন। তো এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা আমি তার সাথে কি করব? যোগ করব। 2750 যোগ করার পর তার থেকে আমি বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, হ্যাঁ, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা রেওয়া মিলে থাকে। তো এই অঙ্কে রেওয়া মিলে কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, যেটা আমি বাদ দিতে পারবো। এই যে দেখেন, আপনি রেওয়া মিলটার দিকে তাকান, দেখেন এই যে রেওয়া মিল, এই রেওয়া মিলে কোথাও কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতো তাহলে আমরা বাদ দিতাম, যেহেতু নাই তাহলে আমরা বাদ কোথায় থেকে দিব? তাহলে আর বাদ দেওয়ার কোনো কিছু নাই। এবার আমাকে বলেন সবগুলো যোগ করলে কত হয়? এবার আমাকে বলেন সবগুলো যোগ করলে কত হয়? এই যে 1,44,000, 70,000, 20,000, সবগুলো পরিচালন ব্যয় যোগ করলে কত হয় বলেন? সবগুলো পরিচালন ব্যয় যোগ করলে কত হয় আমাকে একটু বলবেন। যদি আপনারা ক্লাসে থাকেন তাহলে অবশ্যই বলবেন সবগুলো পরিচালন ব্যয় যোগ করলে কত হয়? 2,51,750 হয়েছে কি? 2,51,750। এবার এই পরিচালন ব্যয়ের টাকাটা আমি বিয়োগ করব। কার থেকে বিয়োগ করব জানেন? মোট মুনাফা থেকে। এই যে 4,40,000। তো 4,40,000 থেকে এটা বিয়োগ করলে কত হয় বলেন? 4,40,000 থেকে এটা বিয়োগ করলে কত হয় বলেন? 4,40,000 থেকে বিয়োগ করলে কত হয় বলেন? 1,88,250। এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা।
এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এবার এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয়। প্রিয় শিক্ষার্থীরা, অপরিচালন আয় কোনগুলো? বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি, চালানি কারবারের মুনাফা, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য অপরিচালন আয়, অর্থাৎ অন্যান্য আয়। এবার আমরা দেখব এই জিনিসগুলো আমাদের রেওয়া মিলে আছে কিনা বা সমন্বয়ে আছে কিনা। নাই, একটাও নাই। এবার আমি বাদ দিব অপরিচালন ব্যয়, অর্থাৎ অন্যান্য ব্যয়। এবার অন্যান্য ব্যয়গুলো কি? ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, হ্যাঁ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, তারপর হচ্ছে মূলধনের সুদ, এই জিনিসগুলো দেখব। তারপরে স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি, তারপরে আগুনে বিনষ্ট, চুরি হয়ে যাওয়া, দুর্ঘটনা মানে বিবিধ ক্ষতি। এইগুলোর ভিতরে এই জায়গায় একটা জিনিস আছে, একটা জিনিস আছে। বলেন কি আছে? সেটা হচ্ছে ঋণের সুদ। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, ঋণের সাথে পার্সেন্ট দেওয়া আছে। একটু আগে আমি কিন্তু বলছি ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় নোট, এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে তার উপরে কি ধরতে হবে? সুদ ধরতে হবে, সুদ। তাহলে ঋণ কত দেখেন? 50,000। এই 50,000 উপরে কয় পার্সেন্ট ধরবো? 10%। ধরলে আসবে কত? 5,000। এই 5,000 টাকায় হচ্ছে আমার কার সুদ? ঋণের সুদ। আর এই ঋণের সুদটা আমাদের জন্য কি? অপরিচালন ব্যয়। এটা আমাদের জন্য অপরিচালন ব্যয়। কেমন বুঝতে পারছেন কিনা একটু বলবেন। তাহলে আমরা অপরিচালন ব্যয়ের এন্ট্রি কিন্তু একটা পেলাম আমরা। তাহলে আমরা এই জায়গায় লিখবো বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় সেটা হচ্ছে কি? ঋণের সুদ 5,000 টাকা, বিয়োগ করলে হবে 1,83,250। এটাই হচ্ছে নিট মুনাফা, এটাই হচ্ছে নিট মুনাফা। আমরা বুঝতে পারছি কিনা নিট মুনাফাটা? সবাই একটু বলি তো, বুঝতে পারছি? নিট মুনাফাটা কি বুঝতে পারছি? বলেন তো, নিট মুনাফাটা কি বুঝতে পারছি? সবাই কমেন্ট করব, সবাই সবাই। দেখি তো কারা কারা ক্লাসে আছেন। আমার মনে হয় নাই ক্লাসে, ঘুমিয়ে গেছেন আপনারা। একটু জাগ্রত হয়ে যান। হজরত আলী বুঝতে পারছেন, ফাইজুর বুঝতে পারছেন, এরপরে মোহাম্মদ সোহাগ বুঝতে পারছেন, শিহাব বিন কবির আমাদের পেট বেসির স্টুডেন্ট বুঝতে পারছেন, রোমান আক্তার ফারিয়া আমাদের পেট বেসির স্টুডেন্ট বুঝতে পারছে, মেহরুন জান্নাত জেরিন আমাদের পেট বেসির স্টুডেন্ট, সেও বুঝতে পারছে, শাওন হোসেন সেও পেট বেসির স্টুডেন্ট, এমডি আবুল বাসার সেও পেট বেসির স্টুডেন্ট, এমডি লিওন ইসলাম বুঝতে পারছে, জি হৃদয় খান পেট বেসির স্টুডেন্ট, সুফিয়া জান্নাত বুঝতে পারছে, রাজু চন্দ্র বুঝতে পারছে, সেও পেট বেসির স্টুডেন্ট, মিরাজ আলী সেও বুঝতে পারছে। ওকে, এরপরে আসেন আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখেন। গ নাম্বার প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 2,63,250 টাকা ধরে কোম্পানির মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ বাইর করতে বলছে। তার মানে এটার মানে কি জানেন? বলেন তো এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আর্থিক অবস্থার বিবরণীর শুধুমাত্র ডান পাশটা বাইর করতে বলছে। এই যে এই যে আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে এটা। তো এটা সম্পদ হচ্ছে বাম পাশের জিনিস, আর দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে ডান পাশের জিনিস। তার মানে এই জায়গায় আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর আংশিক জিনিসটা চাইছে, আংশিক। এই যে মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ কেমন। এবার আসেন আমরা এটা একটু করব, মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ কিভাবে বাইর করে শিখে যাই। রবিবারে আমাদের পরীক্ষায় আসবে। এবার আসেন প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। প্রথমে আমরা একটা ছক তৈরি করব। কেমন?
তারপরে লিখব বিবরণ টাকা টাকা। এবার আপনারা বলেন তো এই অঙ্কটার দায় এবং মালিকানা সত্ত্ব আপনি যখন করবেন আগে কি আপনি দায় বাহির করবেন নাকি মালিকানা সত্ত্ব বাহির করবেন? বলেন আগে কোনটা বাহির করবেন? আপনি কি দায় বাহির করবেন নাকি মালিকানা সত্ত্ব বাহির করবেন? বলেন আগে কি দায় বাহির করবেন নাকি মালিকানা সত্ত্ব বাহির করবেন? বলেন কোনটা বাহির করবেন? বলেন আগে কোনটা বাহির করবেন, দায় নাকি মালিকানা সত্ত্ব? আমরা কি আগে দায় বাহির করব নাকি মালিকানা সত্ত্ব বাহির করব? যেহেতু স্থায়িত্বের ভিত্তিতে তার মানে মালিকানা সত্ত্ব আগে শুরু করতে হবে, কারণ সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্ত্ব। একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অন্তর দায় বা দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্ত্ব। তাই আমাদেরকে মালিকানা সত্ত্বটা দিয়ে আগে শুরু করতে হবে। দেখছেন সবাই দায় লিখে ফেলছেন, চলতি দায় এটা দিয়ে শুরু করবেন। মূলধন মানে মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অন্তর্দায় মানে দীর্ঘমেয়াদী দায়, ওইটা দিয়ে আগে শুরু করতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। যেহেতু এটা যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক তাই এটা স্থায়িত্বের ভিত্তিতে করতে হবে, কেমন? ওকে, এবার আমরা মালিকানা সত্ত্ব বাইর করব, শেয়ার মালিকানা সত্ত্ব। ওকে, শেয়ার মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে শেয়ার মূলধন। প্রথমে আসবে শেয়ার মূলধন। বলেন শেয়ার মূলধন কয় টাকা? শেয়ার মূলধন কয় টাকা বলেন? একটু কষ্ট করে দেখে বলেন শেয়ার মূলধন কয় টাকা। দেখেন প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে শেয়ার মূলধন কয় টাকা। এই যে দেখেন 4 লক্ষ টাকা। শেয়ার মূলধন কয় টাকা? 4 লক্ষ টাকা। কেমন? ওকে, আমরা এই জায়গায় লিখে নিব 4 লক্ষ টাকা। এবার তার সাথে আমি যোগ করব, যোগ সঞ্চিতি উদ্বৃত্তগুলো যোগ করব। কি? সঞ্চিতি উদ্বৃত্ত বা উদ্বৃত্ত সমূহ যোগ করব। এই সঞ্চিতি উদ্বৃত্তের ভিতরে আসবে শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি এইগুলো, অথবা রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত। রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত। তাহলে দেখি আমরা আছে কিনা। এই যে দেখেন, দেখেন এই যে সাধারণ সঞ্চিতি আছে 70,000 টাকা, রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত আছে 1,20,000 টাকা। লিখে নেন এগুলো। শেয়ার অধিহার থাকলে সেটাও লিখতাম কিন্তু নাই। এই যে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি কত? 70,000 টাকা। তারপরে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত, রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্তটা নিতে হবে। তাহলে সমাপনী উদ্বৃত্ত কোনটা? যেটা রেওয়া মিলে থাকবে সেটা না, কিন্তু সমাপনী উদ্বৃত্ত হবে কিন্তু সমন্বয়টা। এই যে দেখেন, এই যে 2,63,250, 2,63,250 এটা ধরতে হবে। 2,63,250। এবার এই দুইটা যোগ করেন, দুইটা যোগ করলে কত হয় বলেন? এই দুইটা যোগ করলে কত হয় বলেন? ইস্যুকৃত, বিলিকৃত এগুলো লিখার দরকার নাই, অনুমোদিত মূলধন এগুলোর দরকার নাই, সরাসরি লিখে দিবেন শেয়ার মূলধন। এই দুইটা যোগ করলে কত হয় বলেন? এই দুইটা যোগ করলে কত হয় বলেন? যারা যারা ক্লাসে আছেন একটু জানাই দিবেন দুইটা যোগ করলে কত হয় বলেন? 3,33,000, 3,33,250। এবার এই দুইটা যোগ করেন, এই দুইটা 7,33,250,
33,250 হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। বলেন মালিকানা সত্ত্বটা বুঝতে পারছেন কিনা? এইটুক পর্যন্ত হচ্ছে মালিকানা সত্ত্ব, এইটুক পর্যন্ত এই জায়গাটা। এরপরে আমরা চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় বাইর করব। এবার বলেন এইটুক জায়গা বুঝতে পারছেন কিনা? এইটুক জায়গা বুঝতে পারছেন কিনা একটু বলেন। এইটুক জায়গা বুঝতে পারছেন কিনা একটু বলেন। না, সাধারণ সঞ্চিতি রক্ষিত আয় বিবরণীতে আসবে না, সাধারণ সঞ্চিতি আসবে মালিকানা সত্ত্বের ভিতরে, সাধারণ সঞ্চিতি আসবে মালিকানা সত্ত্বের ভিতরে। ওকে, এবার আসেন আমরা দায়টা বাইর করব। এবার আমরা বাইর করব দীর্ঘমেয়াদী দায়, তারপরে বাইর করব চলতি দায়। ওকে, এই জায়গায় হেডলাইন করবেন দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় একটাই, সেটা হচ্ছে ঋণপত্র। ঋণ অথবা ঋণপত্র কয় পার্সেন্ট? 10%। কয় হাজার টাকা? 50,000 টাকা। শেষ। এটাই হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তারপরে আমরা হেডলাইন করব চলতি দায়ের। বলেন চলতি দায়ের ভিতরে কি কি আসবে? চলতি দায়ের ভিতরে কি কি আসবে বলেন? চলতি দায়ের ভিতরে কি কি আসবে? প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। চলতি দায়ের ভিতরে কি কি আসবে? প্রদেয় হিসাব। বলেন প্রদেয় হিসাব কয় টাকা? একটু রেওয়া মিলের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রদেয় হিসাব কয় টাকা। এই যে 40,000 টাকা, এটা আমাদের জন্য চলতি দায়। তাহলে আমরা এটা লিখব প্রদেয় হিসাব। ওকে, তারপরে লিখব বকেয়া বেতন। ওই যে বকেয়া বেতন বাইর করছিলাম, মনে আছে কিনা দেখেন, পরিচালন ব্যয় করার সময় বকেয়া বেতন 24,000 টাকা। তারপরে ঋণপত্রের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ বাহির করছিলাম আমরা 5,000 টাকা। তারপরে কতে বাহির করছিলাম? প্রস্তাবিত লভ্যাংশ। এই যে এইগুলো হচ্ছে আমাদের জন্য চলতি দায়। এবার এই সবগুলো যোগ করেন তাহলে হবে। এবার এই সবগুলো যোগ করেন, বলেন সবগুলো যোগ করেন কত হয়? এই যে 40,000, 40,000, 80,000, 1,04,000, 1,09,000। এই 1,09,000 টাকা হচ্ছে আমার জন্য চলতি দায়। এই 1,09,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি দায়। 1,09,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? চলতি দায়। বলেন বুঝতে পারছেন কিনা? 1,09,000 টাকা হচ্ছে আমাদের জন্য চলতি দায়। এবার সবগুলো যোগ করব আমি। কোন সবগুলো? এই যে 7,33,250, তার সাথে যোগ করে এগুলো টোটাল টোটাল দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে কত হয় বলো? টোটাল দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে কত হয় বলো? প্রস্তাবিত লভ্যাংশ মানে হচ্ছে ঘোষিত লভ্যাংশ, অর্থাৎ আমরা মুনাফার অংশ, লাভের অংশ দেওয়ার প্রস্তাব মানে ঘোষণা করেছি, এখনো দেই নাই। সবগুলো যোগ করলে কত হয়? টোটাল যোগটা 8,92,250। 8,92,250। ওই যে মালিকানা সত্ত্বের টাকাটা সহ যোগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের দায় এবং মালিকানা সত্ত্বের রেজাল্ট। বলেন তো বুঝতে পারছেন কিনা?
বলেন তো বুঝতে পারছেন কিনা? আমরা এটা কি বুঝতে পারছি? এবার আরো একটা অঙ্ক আছে, এটাও মেবি, এটা কত সালের আমি জানি না। কোয়েল লিমিটেড, কোয়েল লিমিটেড, দেখেন বাইর করেন কোয়েল লিমিটেড, কোয়েল লিমিটেড, দেখেন কোয়েল লিমিটেড। অথবা চট্টগ্রাম বোর্ড 19 করতে পারি আমরা। আচ্ছা, রিয়াদ স্যারের ক্লাস আছে না? আচ্ছা তাহলে কি বলেন তো, আপনারা কি করবেন নাকি? আচ্ছা, যেহেতু রিয়াদ স্যারের ক্লাস আছে, তাহলে আমরা এই জায়গায় মনে হয় এটা শেষ করতে হবে। আমরা ইনশাল্লাহ দেখি। ওটা রাজশাহী বোর্ড 19, এই যে কোয়েল, কোয়েল লিমিটেড, এটা রাজশাহী বোর্ড 19। আমরা এটা এই জায়গায় শেষ করি ইনশাল্লাহ। আগামীকাল সকালে, আগামীকাল সকাল 11টায়, আগামীকাল সকাল 11টায় অংশীদারি ব্যবসার সৃজনশীল। আগামীকাল সকাল 11টায় অংশীদারি ব্যবসার সৃজনশীল এবং এই পঞ্চম অধ্যায়ের আরো 2টা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর সন্ধ্যা 7টা 15 মিনিটে, সন্ধ্যা 7টা 15 মিনিটে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ, হ্যাঁ আগামীকাল সকালে করব, আগামীকাল সকালে। আগামীকাল সকালে আর্থিক বিবরণী এবং অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করব, কেমন? কি বলেন? সবাই একটা করে লাইক হয়ে যাক, বলেন কি বলেন, কি বলেন? আগামীকাল সকালে, তাই তো? স্যার বকেয়া বিনিয়োগের সুদ চলতি সম্পদ, তাহলে বিনিয়োগের সুদ কি অন্যান্য আয়ে যাবে? জি, যেহেতু এটা সমন্বয়ের এন্ট্রি, এটা 2 জায়গায় যাবে। একবার হচ্ছে অপরিচালন আয়ে যাবে, আরেকবার চলতি সম্পদ হিসাবে যাবে। দেখেন আমরা আপনাদের জন্য যতটুকু কষ্ট করতেছি, আলহামদুলিল্লাহ ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এমন কষ্ট কেউ করে নাই। দেখেন আমাদের এইচএসসি 24 যারা এখন আসো, তোমাদের ছোট ভাই যারা আছে এইচএসসি 25-এ আছে, তাদেরকে বলিও আমাদের কথা। তারপরে হচ্ছে এইচএসসি 26 যারা আছে তাদেরকে বলবা। এবং তোমরা যারা এখন 24 আসো, আমাদের অ্যাডমিশন বেসটাও কিন্তু রানিং। হ্যাঁ, তো তোমরা চাইলে আমাদের অ্যাডমিশন বেসটা তো এনরোল করতে পারো। আমরা কথা দিচ্ছি, আমাদের কথা এবং কাজ দুইটাই এক থাকবে। আমাদের কথা এবং কাজ দুইটাই কিন্তু এক থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের অল ইন ওয়ান যে কোর্সটা আছে, এটা ডিউ মানে ডাবি থেকে একদম জিএসটি পর্যন্ত, মানে একটা কোর্সেই তুমি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে কার্যক্রম প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবা। সাথে তুমি 5টা বই পাবা, একটা টি শার্ট পাবা, কলম পাবা, গিফট। এটা হচ্ছে গিফট, বই কিনতে হবে না। এবং আমরা ওএমআর শিট সব কিছু দিয়ে দিব, কেমন? তারপরে আসো, আমাদের কোর্সের মূল্য হচ্ছে 4000 টাকা, অল সাবজেক্ট 4000 টাকা। এর মধ্য থেকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে যারা এখন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 3500 টাকা। এই 3500 টাকা তুমি চাইলে একটা সুবিধা নিতে পারো, কি ইনস্টলমেন্ট মানে কিস্তির সুবিধা নিতে পারো, কিস্তির সুবিধা নিতে পারো।
সেটা হচ্ছে এই 3,500 টাকার মধ্যে তুমি কিছু একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি কমপ্লিট করে রাখতে পারো, দেন বাকিটা পরীক্ষার পরে দিতে পারো। কেমন? অষ্টম অধ্যায় আমি গত ক্লাসে করিয়ে ফেলছি, অষ্টম অধ্যায় গতকাল আমি করিয়ে ফেলছি। না, আমাদের অফলাইনে কোনো ক্লাস হয় না, আমাদের এডমিশনের অনলাইন বেস আছে, অফলাইন নেই। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।